দেখুন, আজকালকার দিনে আমরা সকলেই মোটামুটি সোশ্যাল মিডিয়ার উপরে একটা অ্যাডিকশন হয়ে গেছে, এবং এই সোশ্যাল মিডিয়াতে যে কত ধরনের কথা আসে সেটা যদি আমরা প্রত্যেকেই বিশ্বাস করতে আরম্ভ করি তাহলে আমাদের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে। এখন এই ধরনের তো যে কোনো জিনিস যদি কোনো পপুলারিটি যদি গেইন করে তাহলে তাকে নিয়েই আপনার হাজার রকমের মতামত, আপনি এটা করলে এটা ঠিক হয়ে যাবে, ওটা করলে সেটা ঠিক হয়ে যাবে, এই ধরনের বিভিন্ন রকমের প্রচার চলতে থাকে। তো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা নিয়ে আপনারা সকলেই কিছু না কিছুভাবে আপনারা অবগত আছেন, অল্প স্বল্প জানেন সকলেই। আজকে আপনাদের কাছে আমাদের দুজন সতীর্থ আছেন, একজন ডক্টর অশোকানন্দ কোনার, ওনাকে সবাই জানেন, এখানকার ভারতবর্ষের একজন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। আর দ্বিতীয় আমাদের উনি হচ্ছেন ডক্টর সুজয় ঘোষ, উনি হচ্ছেন SSKM হাসপাতালের প্রফেসর ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজিতে। ওনার অনেক প্রচণ্ড কাজ করেছেন বিভিন্ন ক্ষেত্রে, ডায়াবেটিস, ওবেসিটি ইত্যাদি নিয়ে। তো আমরা এই দুজনকে পেয়েছি, আমরা শুরু করব এই দুটো। একটা তো হচ্ছে কি আপনার যেটাকে বলে ফ্যাটি লিভার, আর একটা হচ্ছে ডায়াবেটিস। এই দুটো সাবজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা সকলেই জানেন যে ফ্যাটি লিভার নিয়ে প্রত্যেকে এখানে সেখানে ঘুরছেন। আসলে জিনিসটা কি সেটা দিয়ে শুরু করছে, এবং তারপরে তার সঙ্গে ডায়াবেটিসের কি সম্পর্ক আছে সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনায় যাব। আমি প্রথমে শুরু করছি ডক্টর কোনারকে দিয়ে। আপনারা সকলেই এই কথাটা শুনেছেন যে আপনারা কেউ কোনো ডাক্তার আপনারা আল্ট্রাসাউন্ড করতে বলেছে, আল্ট্রাসাউন্ড করার পরে সেখানে লেখা আছে ফ্যাটি লিভার। সেই ফ্যাটি লিভার যেই শুনলেন কেউ কেউ ভাবে যে ঠিক আছে তো কিছু নয়, আবার কেউ কেউ এত উদ্বিগ্ন হয়ে যায় ভাবে যে আমার ফ্যাটি লিভার আমার মধ্যে মৃত্যুর কাল পরশু হয়ে যাবে। এরা তখন ঘুরতে থাকে এদিক সেদিক, তারপরে তার সঙ্গে ওই সোশ্যাল মিডিয়ার ইনপুট এগুলো সব কিছু মিলে তাতে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। তো আমরা প্রথমেই জিজ্ঞেস করবো ডক্টর কোনারকে যে ফ্যাটি লিভার মানে কি, এবং ফ্যাটি লিভার যদি কারোর হয় তাহলে তারা কি ধরনের উপসর্গ নিয়ে একজন ডাক্তারের কাছে আসতে পারে। ধন্যবাদ প্রশ্নের জন্য। মানে যেরকম ভাবে ডক্টর কর্পোরাস তো বললেন, এটা খুব কমন একটা নোশন এখন যে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার সত্যি কথা বলতে কি সায়েন্টিফিক্যালি বললে দেখা গেছে যে লিভারে আমাদের যে কোষ আছে যেটাকে আমরা বলি লিভার সেল, তার মোটামুটি 5%-এর কম ফ্যাট থাকে, মানে সেলের মধ্যে ফ্যাট থাকে। তার মানে থিওরিটিক্যালি 5%-এর বেশি ফ্যাট থাকলেই সেটাকে ফ্যাটি লিভার বলা হয়। এখন এই তো গোনা বা এটা মেজার করা খুব ডিফিকাল্ট, তো যদিও অনেক মেথড হয়েছে। আমরা জানি কি করে লিভারের ফ্যাটটাকে মেজার করা যায়, কিছু কিছু MRI পদ্ধতিতে আমাদের দেশেও মানে আমাদের শহরেও করা যায়, সেটা কত পার্সেন্ট ফ্যাট অ্যাকুরেটলি বোঝা যায়। কিন্তু আগে আমাদের জানতে হবে যে সত্যি সত্যি এটা কতটা দরকারি জানা, এটা কি সত্যি জানা দরকার, এবং কতটা ফ্যাট হলে আমাদের শরীরে খারাপ কিছু কিছু জিনিস হতে পারে, এবং শরীর কি ফ্যাটটাই দায়ী নাকি ফ্যাট থেকে আমরা যেরকম বলি যে ইনফ্লামেশন বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি প্রদাহ, সেটা কেন হয় পারে, এবং তারপরে সেই ইনফ্লামেশন এবং ফ্যাট দুটো মিলিয়ে আস্তে আস্তে যেটাকে আমরা বলি ফাইব্রোসিস, মানে লিভারটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, তখন কিন্তু লিভারের কতগুলি অসুখ আমরা করতে পারি। কিন্তু এটা না একটা কোনো একমাত্রিক অসুখ নয় যে একটাই অসুখ ফ্যাট জমলো তারপরে তার লিভারে খারাপ হলো, এটা অনেকগুলি অসুখের একটা লক্ষণ এখানে। আমরা খুব ভাগ্যবান যে আমাদের সঙ্গে সুজয় আছেন, মানে বেসিক যে অসুখটা যেটা এই সমস্ত জিনিসকে ড্রাইভ করে, যাকে বলে ড্রাইভার অফ দি হোল এপিসোড, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তা আমি একটু ডক্টর সুজয়কে বলি যে উনি যদি আমাদের একটু বলেন যে হোয়াট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং সেই ইনসুলিন রেজিস্ট্যান্স কথাটা আমরা সবাই শুনি, কিন্তু ঠিক জিনিসটা কি, কীভাবে এটা আসে, এটা কি জেনেটিক্যালি ডিটারমাইন্ড না এটা এনভায়রনমেন্টাল, আমাদের একটু নলেজ থাকা দরকার, এবং উনি একজন বেস্ট পার্সন আমাদের এই ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ স্যার।
প্রথমেই বলি, ধরুন একজন সাধারণ মানুষ যার সুগার, প্রেশার, কোলেস্টেরল সব কিছু নেই, তার সারাদিনে মোটামুটি 25 ইউনিট ইনসুলিন যদি শরীর তৈরি করতে পারে, তাতেই সব কিছু ঠিক থাকার কথা শরীরে, বডিলি ফাংশনস, ব্লাড সুগার থেকে আরম্ভ করে। এবার এই ইনসুলিন হরমোনটি যে কাজ করছে, তার কাজ করার প্রক্রিয়ার মধ্যে পাথওয়েতে যদি কোথাও কোনো গণ্ডগোল থাকে, তাহলে তো 25 ইউনিট ইনসুলিন ওই কাজটা করতে পারবে না। তখন প্যানক্রিয়াসটা কি করার চেষ্টা করবে না, 25-এর জায়গায় 50 তৈরি করার চেষ্টা করবে, যাতে ওই আপেক্ষিক ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করে সেই স্বাভাবিক কাজকর্মটা করা যেতে পারে। তাই দেখবেন অনেকেই বলবেন, এই আমি না 2.5 মাস আগে ব্লাড সুগার মেপেছি, ঠিক ছিল তো, হঠাৎ করে আজকে বলছেন যে আমার 300 সুগার। তাহলে হয়তো সেই সময় প্যানক্রিয়াসটা 50 তৈরি করে উঠতে পারছে না, তখনও কিন্তু সে হয়তো 40 তৈরি করছে, যেটা 25-এর চেয়ে বেশি, কিন্তু তার তখন রোগের বহিঃপ্রকাশ হচ্ছে। এইটাতে আসার আগে না একটা জিনিস যেটা আমাদের সবার জানা দরকার, ডায়াবেটিস বলুন, ফ্যাটি লিভার বলুন, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ বলুন, পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ বলুন, এই সবকটা রোগ কিন্তু আসলে একটাই রোগ, দ্যাট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং সেটারও একটাই কারণ, শরীরে যদি আমাদের চর্বির মাত্রা বাড়ে, যে কোনো কারণেই হোক, অর্থাৎ all of these epidemics are part of metabolic syndrome which is driven by obesity. এবার আমাকে দেখে আপনাদের মনে হতে পারে এতো বেশ বিপি রোগ, আসল ঘটনাটা তা নয়। আমাদের সবাই জীবনে এই ধরুন 17-18 বছর বয়সে শরীরের কাঠামো থাকে। এই ওজনের আমার কি কি অংশ আছে? হাড় আছে, মাংসপেশি আছে, নাড়িভুঁড়ি আছে, জল আছে, আর চর্বি আছে। তাহলে আমার যদি 18 বছরের ছবিটা আপনাকে দেখা, তাহলে দেখতেন রোগা হাড্ডি। তারপর যে ওজনটা বেড়েছে, সেটা তো জলটাও বাড়েনি, হাড়টাও বাড়েনি, আর আমি খুব এক্সারসাইজ করি করে মাংসপেশিও বাড়েনি, তাহলে বেড়েছে চর্বি। তাহলে আমরা এই যে বাইরে থেকে দেখে একটা মানুষকে রোগা, মোটা, ফিট, এই যে কথাগুলো বলি, তাই দেখবেন যে যখন ওবেসিটি ডিফাইন করা হয়, তখন বলা হয় বডি মাস ইনডেক্স বলে একটা জিনিস বলা হয়। অর্থাৎ আপনার একদিকে ওজন কত আর অন্যদিকে হাইট কত, সেই অনুপাতে আপনার রেশিও ঠিক আছে। সেটা একটা খুব গোদাভাবে একটা মানুষকে রোগা বা মোটা বলে। তারপর আমরা কি বলি, আচ্ছা একটা মানুষের ওজন যদি বাড়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখবেন অনেকে হিপস বড়, আর আমাদের ছেলেদের ক্ষেত্রে দেখবেন ভুঁড়িটা বড়। তাহলে এক হচ্ছে ওজন বাড়াটা খারাপ, দ্বিতীয় কথাটা হচ্ছে ওজনটা যাচ্ছে কোথায়, পেটে যাচ্ছে না হিপসে যাচ্ছে না পেরিফেরিতে যাচ্ছে। তাহলে পেটে যদি চর্বি বেশি জমে, তাহলে সেটা শরীরের পক্ষে বেশি খারাপ, তাহলে সেখানেও আবার একটা স্থূলতা হবে। তারপরও যে জিনিসটা এই দুটোতেও ধরা যায় না, সেটা হচ্ছে শরীরের পার্সেন্টেজ বডি ফ্যাট। দেখবেন আজকাল অনেক মেলা টেলাতেও এই বায়ো ইম্পিডেন্স মেশিন লাগিয়ে বলছে দেখে যান আপনার শরীরের চর্বি কত। তাহলে সেখানে ছেলেদের ক্ষেত্রে 25% নিচে থাকার কথা, আর মেয়েদের ক্ষেত্রে সেটা 30% নিচে থাকার কথা। আপনাদের সামনে আমি বসে আছি, আমার কিন্তু প্রায় 30% বডি ফ্যাট। তাহলে বাই ডেফিনিশন আমার শরীরে চর্বি বেশি। এবার স্যারের যে ফ্যাটি লিভারের গল্পটা, এটা কিন্তু খুব বাংলা করে বলি, যে একটা মানুষ মনে করুন তার একটা ওজন ছিল অ্যাজ এ ইয়াং অ্যাডাল্ট, এবার তার ওজনটা বাড়তে আরম্ভ করে, অর্থাৎ চর্বি বাড়ছে। তো চর্বিটা যাবে কোথায়? এটা তো স্টোরেজের জায়গা থাকে। আপনার বাড়িতে একটা বাড়তি জিনিসপত্র এলে আপনি একটা স্টোর রুমে গিয়ে সেটাকে গুজে রাখেন, খাটের তলায় গুজে রাখেন। তাহলে আপনার কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি রাখেন, যেখানে অন্য জিনিস রাখার কথা না। তাহলে এই যে স্পিল ওভার এফেক্ট হচ্ছে, যে জায়গায় আমার অ্যাডিপোজ টিস্যুর মধ্যে আর চর্বিটা রাখার জায়গা নেই, সেটা যাবে কোথায়? সবার আগে যায় হচ্ছে লিভার। আপনি সেখানে দেখছেন যে এবার লিভারটা ছবি করেছে, কিছু একটা চকচক করছে, তাহলে চর্বিটা বোধহয় ওখানে গেছে। তাহলে দ্য ফার্স্ট ট্রিগার শরীরে হতে হবে এক্সেস ফ্যাট। দ্বিতীয় কথা, এত লোক তো মোটা, কই সবার তো সব রকম রোগ হচ্ছে না। তাহলে স্যার যে কথাটা বলার চেষ্টা করছিল যে ইনসুলিন রেজিস্ট্যান্স বা অন্য আরো একটা কিছু দুটো জিনিস লাগবে, যে চর্বি থাকার ব্যাকগ্রাউন্ডে সেই জিনিসটা যদি থাকে, তবে আপনার রোগ হবে। তাহলে দেখবেন আপনারই হয়তো 2 ভাই বোন, আপনারা দুজনেই একই রকম মোটা, একজনের রোগ হয়েছে আর একজনের রোগ হয়নি। তাহলে ফার্স্ট কথা যদি মনে রাখতে হয় যে আমায় যদি রোগ আটকাতে হয়, এই দুটো জিনিসের মধ্যে কোনটা আমার হাতে, জিনস আর ব্যাকগ্রাউন্ড, এথনিসিটি, ব্যাকগ্রাউন্ড যা যা জিনিসপত্র আছে সেটা আপনার আমার হাতে না। অনেকটাই বাবা মা দিয়েছে যা, সেটা আমার হাতে। আমার হাতে
আমাদের হচ্ছে ওই ওজনটা যাতে না বাড়ে সেইটা আমাদের হাতে, সেই পার্টটাকে অবশ্য ঠিক করা উচিত। তাহলে দেখবে এই আমাদের পরের জেনারেশন বা আমাদের জেনারেশন বা তারও দুটো জেনারেশন পরে স্থূলতা বাড়ছে। আমরা যখন স্কুলে পড়তাম, আমার 50 জনের ক্লাসে হয়তো 2 জনের ওজন বেশি থাকতো, তখন একটা বডি শেমিং নিয়ে কেউ কথাবার্তা বলতো না, আমরা তাদের মোটা বলেই ডাকতাম। আমার মেয়েদের স্কুলে যখন পড়তে দেখলাম কেউ কাউকে মোটা বলে না, এমন না যে তারা বডি শেমিং নিয়ে কনসার্ন, ইট ইজ বিকজ মোটাটা কে কাকে বলবে, সব কটাই তো মোটা। মুশকিলটা তো হচ্ছে সেইখানে। তাহলে এই ধরনের মেটাবলিক ডিজিজ যদি আটকাতে হয়, তাহলে ফ্রম পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউ আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে একদম অল্প বয়স থেকে যাতে ওবেসিটি না হয়। অল্প বয়স বললাম বোধহয় কথাটা তাকেও ঠিক বললাম, যে মায়েরা প্রেগনেন্ট হচ্ছে প্রি প্রেগনেন্সি তাদের ওজন যেন ঠিক থাকে। কেন না, আমাদের দেশে আমরা সবাই অভিমন্যুর কথা বলি যে জন্মের পূর্বে সে যা শুনেছিল সেই অনুযায়ী সে যুদ্ধ করতে শিখেছিল। তাহলে এখন বলা হচ্ছে the origin of disease starts before birth। সেই বাচ্চাটা যখন মায়ের পেটে থাকছে সেই সময় তার প্যানক্রিয়াসের প্রোগ্রামিং হয়ে যাচ্ছে। সেই সময় যদি মা প্রোটিন কম খায় তাহলে বাচ্চাটা কিন্তু, যাকে বাংলায় বলে ইংরেজিতে বলা হয় থিন ফ্যাট ইন্ডিয়ান, দেখতে আমার মতো লোকা কিন্তু আসলে চর্বিযুক্ত। তাহলে মাংস পেশি কম, চর্বি বেশি। তাহলে ফ্রম প্রি প্রেগনেন্সি থিংস শুড স্টার্ট, 1 নম্বর। দ্বিতীয়ত, তারপর জন্মের পর যেন খুব বেশি ওভারওয়েট না হয়, ব্রেস্ট ফিডিং শুড বি এক্সক্লুসিভ, কৌটোর খাবার খাওয়ানোর দরকার নেই, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার দরকার, বাচ্চাটা আমার বেশ নাদুস নুদুস গোলগাল হয়েছে এইটা বন্ধ হওয়া দরকার। আর অনেকগুলো কথা স্যারও বলছেন, আমাদের এখন সোসাইটিয়াল চেঞ্জ হয়ে গেছে। কিরকম জানেন তো, ধরুন আমি আর আমার স্ত্রী দুজনেই ডাক্তার, বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যেবেলা যখন বাড়িতে মেয়ের কাছে ফেরত আসছি একটা কিছু কিনে নিয়ে আসছি আউট অফ গিল্ট, যে মেয়েটাকে বড় ভালোবাসছি বলে একটা ক্রিসপের প্যাকেট দিয়ে একটা চকলেট দিলাম। অথবা আমার মা শাশুড়ি মা যখন আমার মেয়েকে দেখছে তখন মনে হচ্ছে একটাই তো নাতনি, একটু ভালোবেসে খাওয়াই। এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। যে এবং পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, বাচ্চাটার মা বা বাবা বলে এই জবে থেকে না একটু হেলদি হচ্ছে বলে শুরু করে কনভারসেশন, সেটা আমাকে বলতে জবে থেকে আনহেলদি হচ্ছে রাদার দ্যান হেলদি। সো এই সমস্ত জিনিসটা যদি আমরা মনে করি, অল স্টেমস ফ্রম ওবেসিটি। বাকি যে ইনসুলিন রেজিস্ট্যান্স তার একটা জেনেটিক কম্পোনেন্ট আছে, কিছু হয়তো ওষুধ খাওয়ানো হচ্ছে যার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেল, মনে করুন স্টেরয়েড খাওয়াতে হচ্ছে অনেকে কোভিডের সময়, কিংবা কেউ একটা প্রেগনেন্ট হলো, প্ল্যাসেন্টা কিছু হরমোন তৈরি করে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দিল, কিংবা আমার মতো বড় সারাদিন চেয়ারে বসে কাজ করছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সেরও একটা অংশ আছে যেটা মডিফায়েবল, একটা অংশ আছে যেটা মডিফায়েবল না। তাহলে যেটা মডিফায়েবল সেটা যতটা পারা যায় করা যায়, আর দয়া করে ওজনটা বাড়াবেন না। এবং স্যার আরো একটা কথা বললো যে পরের দিকে সার্কোপিনিয়া বয়স হতে পারে। তাহলে আমাদের মাসেল মাস যত বেশি থাকবে আর চর্বি যত কম থাকবে আমরা তত বেশি সুস্থ থাকবে। আর ওজনের ব্যাপারে স্যার আর একটা কথা যেটা বললেন, খাওয়া দাওয়া স্যার ছোটবেলায় আমার ঠাকুমা খাওয়ার বচন শোনা, তার মধ্যে একটা বচন ছিল কম খেলে বেশি দিন খাবো, বেশি খেলে কম দিন খাবো। তাহলে সারা জীবনের খাওয়ার কোটাটা মোটামুটি ফিক্স, তাই ঠিক করে নিন কম কম করে যদি খাই অনেক দিন ধরে ভালোভাবে সুস্থ হয়ে খাবো, আর যদি বেশি বেশি খাই তাহলে খুব বেশি বেশি খাবো। যে সার্কোপিনিয়া জিনিসটা কি এবং সার্কোপিনিয়াতে ওরা কি করতে পারে পরে সেটাকে অ্যাড্রেস করা যায় সেটা সম্বন্ধে। সার্কোপিনিয়া বেসিক্যালি এটা হচ্ছে মাসেল লস। এখন হচ্ছে যে মাসেলের হেলথ যেমন ইম্পর্টেন্ট, কতগুলো এর মধ্যে ব্যাপার আছে। এটা হচ্ছে যেমন এই রিলেটেড ডক্টর আমাদের বলেন, তেমনি কতগুলো ডিজিজে যেমন হয়, তেমনি দেখা যাচ্ছে যে কতগুলো হ্যাবিটস যেমন সেইভাবে দিয়ে হয়। আমাদের এখন যেটা একটা জেনারেল একটা জেরিয়াট্রিক ফ্রেন্ডলি এবং সার্কোপিনিয়া মানে এজিং এর সঙ্গে সঙ্গে মাসল ম্যাসিং কতগুলো ডিজিজ যেমন আমাদের দিক থেকে যেমন আমাদের লিভার দেখা পেশেন্টের
জয়েন্ট, পেশেন্টের ওজন ঠিক আছে, তারপর কিন্তু যদি আমি ডাক্তারবাবু বললো যে মাসেল এস্টিমেট করি, মাসেলের তো দুটো জিনিস বলা হয়, একটা হচ্ছে যে মাসেলের মাস মানে মাসেলের সাইজ কেমন আছে, আর একটা হচ্ছে মাসেলের ফাংশন থেকে আমরা বুঝতে পারি যে তার মাসেলের কতটা ফাংশন রয়েছে, এবং মাসেল মাস দেখার জন্য একটা পার্টিকুলার লেভেলে সিটি স্ক্যানিং করে বোঝা যায় যে আমাদের মাসেলটা কমে যাচ্ছে। একটা ডিজিজের যেমন আমাদের লিভার ডিজিজের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, সেখানে দেখা গেছে যে এটা এতটাই ইম্পর্টেন্ট যে এমনকি যাদের লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত কনসিডার করা হচ্ছে, তারা যদি সার্কোপেনিক হয় তাদের কিন্তু আউটকাম ইজ ব্যাড, পোর, মানে তারা বাঁচে নাও বাঁচতে পারে। এটা একটা ফ্যাক্টর যে আপনি যদি কাউকে আজকে লিভার ট্রান্সপ্লান্টের জন্য এটা যেহেতু এখন অনেক সময় আমাদের এটা ভাবতে হয় এবং পেশেন্টকে পাঠাতে হয়। আমার মনে পড়ছে আজ থেকে প্রায় 25 বছর আগে এক ভদ্রলোককে আমরা ডেকেছিলাম আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে টু টক অ্যাবাউট ট্রান্সপ্লান্টেশন ইন ইন্ডিয়া 2001 সাল। তা সেই ভদ্রলোক তখন একটা জায়গাতেই ট্রান্সপ্লান্ট হতো, দিল্লিতে অ্যাপোলো হসপিটালে। তিনি এসে শুধু আধ ঘন্টা টাইমের মধ্যে 20 মিনিট বললেন অ্যাবাউট নিউট্রিশন। বলে যখন একটা পেশেন্টের সিরোসিস হয়, তাকে যে অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়, বাড়িতে তার স্ত্রী তাকে কিছু খেতে দেন না, তার প্রোটিন বন্ধ, তার নুন বন্ধ, তার জল বন্ধ, এভরিথিং বলছে। সেই পেশেন্টকে ট্রান্সপ্লান্ট করতে গেলে তার আগে 6 মাস আমাকে নিউট্রিশনাল থেরাপি দিতে হবে, মানে এতটাই ইম্পর্টেন্ট, এবং এটা এখন একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে এসে গেছে। সুতরাং এই ব্যাপারটা আমাদের খুব ভালোভাবে করতে হবে। তার মধ্যে কতগুলো জিনিস আছে, কেন সার্কোপেনিয়া হয়, সিরিয়াসলি অনেকটা বোঝা গেছে যে অ্যামোনিয়া বেড়ে যায়, সেটা অ্যামোনিয়ার একটা টক্সিক লেভেল আছে, সেটা আমাদের মাসেল হেলথকে ইম্পেয়ার করে। ক্রনিক্যালি মাসেল একটা এমন জিনিস যেটা খানিকটা অ্যামোনিয়াকে মেটাবলাইজ করায়। সুতরাং সার্কোপেনিয়া থাকলে তার লিভার রিলেটেড অনেক প্রবলেম হবে। কিন্তু যেটা মোর ইম্পর্টেন্ট সেটা ফ্যাটি লিভারের দিক থেকে, যেটাকে বলা হয় সার্কোপেনিক ওবেসিটি, মানে পেশেন্ট ওবিজ কিন্তু তারও সার্কোপেনিয়া। আমি সেইটা সুজয়কে বলবো। তাহলে প্রফেসর ইয়াগনিক বলে এক ভদ্রলোক আছেন, তিনি পুনাতে রিসার্চ করেন, আর প্রফেসর ইউটকিন বলে এক ভদ্রলোক আছেন, তিনি ক্যানাডায় রিসার্চ করেন। এই দুজন এর একটা খুব মানে যুগান্তকারী পাবলিকেশন আছে ল্যান্ডসেট পত্রিকায়, তাতে দুজন পাশাপাশি বসে আছে, প্রফেসর ইয়াগনিক আর প্রফেসর ইউটকিন এরকম পাশাপাশি বসে আছে, দুজনের ছবি এবং তার পাশে দুজনের পার্সেন্টেজ বডি ফ্যাট আর কতটা মাংস আর কতটা চর্বি। দুজনেরই বডি মাস ইন্ডেক্স হচ্ছে 23, কিন্তু একজনের চর্বি বেশি, মাসেল কম, আর আরেকজনের মাসেল বেশি, চর্বি কম। দুটো লোকের কিন্তু জীবন বাইরে থেকে আপনি যা দেখছেন, আউটকাম ইন লাইফ ইজ ভেরি ডিফারেন্ট। ভারতবর্ষের মানুষ যাদের ডায়াবেটিস হয় তারা অনেক বেশি রোগা কম্পেয়ার টু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এবং বিদেশিদের দেখবেন, আমেরিকানগুলোর ছবি দেখবেন এরকম এরকম সব চেহারা। আমাদের রোগা বাংলার লোকজনদেরও ডায়াবেটিস হয়ে বসে আছে। সেটা ইজ এসেনশিয়ালি বিকজ অফ দিস ইমব্যালেন্স, আমি বলবো যে চর্বি বেশি মাংস কম। তাই এটাকে ওই জন্য আমরা বলি দ্য থিন ফ্যাট ইন্ডিয়ান্স, মানে দেখতে রোগা কিন্তু আসলে মোটা, কারণ চর্বির অংশটা মোটা। কারণ মোটা ব্যাপারটা চর্বি দিয়ে বোঝানো উচিত, রাদার দ্যান দর্জি যে মাপটা নিচ্ছে সেই মাপটা নিয়ে। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। এবং যে কথাটা বললাম, আমরা তো জন্মার সময় আমাদের অ্যাভারেজ ইন্ডিয়ানদের বার্থ ওয়েট 2.5 কিলো থেকে 3.5 কিলোর মধ্যে, এবং তার মধ্যেও মাংস বেশি কম, কারণ আমাদের দেশের অ্যাভারেজ প্রোটিন ইনটেক ইজ ভেরি লো। আমরা বই অনুযায়ী লেখা থাকে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট হচ্ছে অ্যাডাল্টের ধরুন প্রোটিন খাওয়ার কথা। আমাদের মায়েরা অপুষ্টিতে ভোগে, যে খাওয়াটা খাচ্ছেন আমাদের গ্রামের মানুষই বলুন বা শহরের মানুষ, ইজ মোর অফ কার্বোহাইড্রেট লেস অফ প্রোটিন। মনে করুন যারা নিরামিষাশী, স্যার বললেন খুব ভালো কথা, কিন্তু না যারা নিরামিষাশী তারা কি প্রোটিন খাচ্ছে? খানিকটা ডাল, সয়াবিন নিশ্চয়ই রোজ খায় না কেউ, রাজমাও নিশ্চয়ই রোজ খায় না। আমরা খাচ্ছি মেজরিটি হচ্ছে ভাত, ডাল আর একটা তরকারি হয়তো খাচ্ছে যারা নিরামিষাশী। তাদের প্রোটিন কন্টেন্ট কম এবং কোয়ালিটি অফ প্রোটিন ইজ ভেরি পুয়ার। আর আমরা যারা শহরে থাকছি বা মাছে ভাতে বাঙালি, তারাও যে মাছটা খাচ্ছে, কত বড় পিস মাছ খাচ্ছেন, 50 থেকে 60 গ্রাম মাছের পিস খাচ্ছেন, তাতেই তো কতটুকু প্রোটিন আছে। আর কতজন মানুষ দুবেলা 2 পিস মাছ খাওয়ার মতো
রোজগার করছে আমাদের মতো দেশে, সেটাও তো বুঝতে হবে। সো তাহলে আমি একটা জিনিস এটা গোড়া থেকে বলার চেষ্টা করছিলাম যে অরিজিন অফ ডিজিজ যদি ভাবি, তাহলে প্রাইমোডিয়াল প্রিভেনশন যদি বলি, তাহলে প্রেগনেন্ট মাকে আগে নিউট্রিশন ঠিক করতে হবে। কেন? দুটো জিনিস, একটা বয়সের পর শরীরে নতুন করে ফ্যাট সেল ডেভেলপ করে না, তাহলে ওই যে বললাম 4টে গোডাউন আছে, ঘুরে গেলে তো অন্য জায়গায় চর্বিটা যাবে, যেটা ফ্যাটি লিভার হচ্ছে। তেমনি মাংসপেশি মাসেল, আমার হঠাৎ করে মনে হলো 30 বছর বয়সে গিয়ে আমার খুব মাসেল পাওয়া যাবে, ব্যাপারটা হবে না। তাহলে আমার গোড়া থেকেই যদি মাসেল মাস কম থাকে, তাহলে একটা সমস্যা রয়ে গেল। এবার সেকেন্ড হচ্ছে যেটা আমরা বলছি যে অন্তত যা আছে তা থাকুক, আর যাতে মাসেলগুলো নষ্ট না হয়ে যায় উইথ এজিং। কারণ উইথ এজিং আমার কিছুটা মাসেলের ডিক্লাইন হবে, whether it is qualitative or whether it is quantitative। মাসেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে তার আস্তে আস্তে মৃত্যু ঘটে, সেগুলো অত ভালো করে আর কাজ করে না। তাহলে আমার যদি মাসেলগুলোকে ঠিক রাখতে হয়, তাহলে আমাকে ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করতে হবে, যাতে আমার মাংসপেশিগুলো কিছুটা হলেও বেটার, আর একটা মিনিমাম অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক আমাকে রাখতে হবে। তা না হলে আমার যদি ক্যালোরি ডেফিসিট হয়, তাহলে আগে পুড়লে চর্বি, তারপর পুড়বে মাসেল। বা যারা মনে করছেন আমি বিরাট তাড়াতাড়ি ওজন নিয়ে ফেলব, যদি সপ্তাহে 500 গ্রামের বেশি ওজন কমে, তাহলে কিন্তু সেটা শুধু চর্বি কমে না, তার সাথে মাসেল আমার কমে যাবে। তাহলে আমার যদি কন্ট্রোল ওয়েট লস করতে হয়, আজকে থেকে কালকে আবার, কারণ এটা একটা বড় প্রবণতা আমি দেখেছি, দুর্গাপুজোর আগে 3 মাস জিমগুলো ভর্তি, বিয়ের 3 মাস আগে জিম ভর্তি। তো এই ব্যাপারটা করা যাবে না। সো কোনো কিছুই বাড়াবাড়ি করা ভালো না। সো ইউ হ্যাভ টু গো স্লো, নিউট্রিশন হ্যাজ টু বি মেইনটেইন, তার মধ্যে প্রোটিন হ্যাজ টু বি মেইনটেইন। আমাদের দেশে নিউট্রিশন মানে সবাই হচ্ছে আইদার গাদা খায়, না হলে যে কিছুই খায় না, যে শাকসবজি খায়। তাহলে সেই যে নিউট্রিশনটা আমরা যে ট্র্যাডিশনাল ধরনের খাবার দাবার খাই, সেটাকেই ঠিক রেখে কিন্তু করা যায়। সেটা ওবেসিটির ক্ষেত্রে আমি দেখি এখন সবাই ওটস খায়, বাজে খেতে, কিন্তু লোকে খাচ্ছে, ভেবে নিচ্ছে ওই সকালে ওটস খেলে ওগুলো কমে যাবে। তা তো না। আমি আমার বাড়িতে যা ছোটবেলা থেকে ডাল ভাত খেয়ে এসেছি, সেটাকেই যদি আমি একটু এদিক ওদিক করে নিতে পারি, তাহলেই আমার উপকার হবে। এবং প্রোটিন ইনটেক হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ডিটারমিনেন্টস। যে জিনিসটা যদি আমার ঠিক না থাকে, তাহলে আমার মাংসপেশি ঠিকঠাক থাকবে। এক্সারসাইজ করুন, both aerobic and anaerobic, কিন্তু weight bearing এক্সারসাইজ না করলে মাসেল মাস কোনোভাবেই ভালো হবে না, এবং আরো ক্ষয় হবে। এবং ওই যে স্যার কথাটা বললেন যে ওই দূর থেকে দেখে বোঝা যাবে এটা সিরোসিসের পেশেন্ট আসছে, এই পেশেন্টটা ডায়ালিসিসের পেশেন্ট আসছে। তার কারণ দুটো জিনিস, এক, চিকিৎসা দেরিতে শুরু হচ্ছে, আর দুই, আমরা ডাক্তাররা ওষুধটা লিখতে বেশি ব্যস্ত। We are not talking about the holistic management of that patient, এবং পুরনো ধ্যান ধারণায় এখন নিউট্রিশনিস্টরা কাজ চালিয়ে যাচ্ছে যে ও বাবা কিডনি ডিজিজ হয়েছে, প্রোটিনটা রেস্ট্রিক্ট করে দেবো। আরে সে তো খায়, এমনিতেই কম প্রোটিন খায়, তাকে যদি আর রেস্ট্রিক্ট করি, তাহলে লোকটা থাকবে কোথায়? সো প্রপার নিউট্রিশনাল ইনপুট। এবং সেখানেও যেটা বলতে খারাপ লাগছে, কলকাতাতেও যারা ডায়েটিশিয়ান হিসেবে বা নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছে, তাদের সেই ধরনের ট্রেনিং নেই। তাদেরকে তো একটা বিহারিলাল কলেজ থেকে একটা ডিগ্রি নিয়ে বেরিয়ে এলো, কোনো রুগী দেখেনি, কোনো কিছু জানেও না, ডাক্তারবাবুরও সময় নেই তার সাথে কথা বলা। সো প্রপার নিউট্রিশন, এবং বাকি যেগুলো আছে অনলাইনে নিউট্রিশনের জ্ঞান দিয়ে যাচ্ছে, সেই লোকগুলো যে কেমন আমার না বলে। এক্ষেত্রে আমার মনে হয় যে এই কনসেপ্টে, যেমন কিছুদিন আগে পর্যন্ত আমরা এখন যখন একটা সিরোসিস পেশেন্ট বা লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, সে ফ্যাটি লিভারও হতে পারে, তাকে যখন আমরা প্রথমেই লিখি যে হাই প্রোটিন ডায়েট, হাই প্রোটিন মানে কি তাকে বোঝানো, কেন ওইটাই প্রথমে লেখা হবে হাই প্রোটিন ডায়েট। এই হাই প্রোটিন ডায়েটটা কিন্তু তাকে বুঝিয়ে তাকে কনভিন্স করানোটাই মূল কাজ, এবং এটাই কিন্তু ফাউন্ডেশন। যার সিরোসিস আর ডায়াগনোসিস হয়ে গেল, তাকে আমরা প্রথম থেকেই বলতে শুরু করি বা চেষ্টা করি যে হাই প্রোটিন ডায়েট দিতে হবে, মোটামুটি 1.2, আর খুব খারাপ থাকলে 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট, এরকম একটা প্রোটিন। এবং সেক্ষেত্রে খানিকটা কিন্তু সাধারণ খাবার থেকেই আসবে। আমি এর মধ্যে শুধু সেগুলো আমাদের সুজয় যেমন বললেন, অনেক কিছু নুয়ান্সেস আছে, কোন ফ্যাট, কোন প্রোটিন, কি ব্রাঞ্চে নামায়, এগুলো আমার মনে হয় আজকে আমরা আলোচনা না করে
সেগুলো যে সাধারণ, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে হাই প্রোটিন ডায়েট। আজকাল আর একটা কথা খুব চলে আর কি, যেমন ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম, এটা নিয়ে অনেকের প্রতি অনেক উৎসাহ আছে। ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম সম্বন্ধে যদি কিছু সবাইকে বলা এইটা স্যার আমরা যত না প্র্যাকটিস করি, এটা ভালো ব্যবসা, অনলাইনে ভালো ব্যবসা চালু হয়েছে যে এই অমুক কোর্স করুন, 3 মাসে আপনার ডায়াবেটিস সেরে যাবে। দে কল ইট কিওর। এবং টক অ্যাবাউট রেমিশন, দ্য ওয়ার্ড শুড বি রেমিশন, যে আমার কিছু দিনের জন্য ব্লাড সুগারটা নর্মাল থাকে। এটা বোঝাতে গেলে একটু আগে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছিলাম, তাই তো? মনে করা যাক আপনার শরীরে 25টা কোষ আছে, আর আপনার শরীর তৈরি করছে এই মুহূর্তে 20 ইউনিট ইনসুলিন। তাহলে আপনার ওই 5টা কোষে একটু ডেফিসিয়েন্সি হচ্ছে, তাহলে আপনার শরীরে রোগ হচ্ছে। এবার যদি আমি কোনোভাবে ওজনটা কমাতে পারি, তাহলে আমার রিকোয়ারমেন্ট কমে যাবে। আমার আর 25 রিকোয়ারমেন্ট নেই, মনে করুন 15 রিকোয়ারমেন্ট হলো। আমার আগেও সেই 20 ইউনিট ইনসুলিন তৈরি হচ্ছিল, এখনো 20 ইউনিট ইনসুলিন তৈরি হচ্ছে। তাহলে আমার সেই সময়ের জন্য সুগারটা নরমাল হয়ে যাবে। তাহলে বেসিক প্রিন্সিপাল অফ ডায়াবেটিস রেমিশন হচ্ছে আমি আমার স্থূলতাটাকে কোনো একটা ভাবে কমাবো, সেটা ওষুধের মাধ্যমে হতে পারে বা মোর ইম্পর্টেন্টলি লাইফস্টাইলের মাধ্যমে ওষুধ কমিয়ে। সেটা যদি আমি করতে পারি, তাহলে আমার ওই নিজস্ব যেটুকু ইনসুলিন শরীরে ছিল সেটা দিয়ে আমার সুগার ঠিক থাকবে, আমার আগের মতো অত ওষুধ লাগবে না, ইনসুলিন লাগবে না। এবং মনে রাখতে হবে এই জিনিসটা ভালো যেন, কারণ আপনি কিছুদিন তো ভালো থাকলে আপনার ওই উপসর্গগুলো থাকলো না। একটা জিনিস মনে রাখতে হবে ডায়াবেটিসে, এই যে আপনার শরীরে সুগার বাড়ছে বা অন্যান্য পার্শ্বক্রিয়া হচ্ছে কেন? আমি কি বললাম, প্যানক্রিয়াস একটা ঘোড়া, সেই ঘোড়াটা 25 ইউনিট করে ইনসুলিন তৈরি করার কথা ছিল, সে তারপরে 50 তৈরি করছিল, কারণ তাহলে কাজটা আমি করে উঠতে পারছি। এইবার যখন 40 হয়ে গেল, তখন এবার আপনি তার শরীরে উপসর্গ পেলেন, ফাস্টিং বিপি সুগার বেড়ে গেছে। এবার আমরা যখন ওষুধ দিয়ে চিকিৎসা করি, কি করছি? 2 ধরনের ওষুধ দিচ্ছি। হয় ওই 40টা যাতে একটু ভালোভাবে কাজ করে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমাচ্ছে, অথবা ঘোড়াটাকে চাবুক মেরে এই গ্লিমেপেরাইড, অ্যামারিল, জিপি1, জিপি2 এই ট্যাবলেটগুলো দিয়ে আরেকটু বেশি নিংড়ে ইনসুলিন বার করে দিলাম, যাতে 40-এর বদলে 50 বেরোয়, তাহলে সুগারটা ঠিক থাকে। এবার এই ঘোড়াটা না, বিকজ অফ দ্য ডিজিজ ইটসেলফ, ইট ইজ ডিস্টাইন্ড একটা জায়গায় গিয়ে ঘোড়াটা আর পারবে না, আপনি তাকে চাবুক মেরেও আর বেশি ইনসুলিন বার করতে পারবেন। এটা ইজ পার্ট অফ দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ। তার মধ্যে যে ব্যক্তির এই রোগটা হচ্ছে, সে যদি ওই ঘোড়াটার উপর বোঝা আরো বেশি চাপিয়ে দেয়, তাহলে ঘোড়াটা আরো তাড়াতাড়ি খাওয়া হবে। সেই বোঝাটা কি? হয় ওজনটা আরেকটু বাড়িয়ে দিলাম, নাহলে খাওয়া দাওয়াটা আরেকটু বাড়িয়ে দিয়েছি, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছি, বা অন্য আরেকটা কিছু রোগ হয়েছে, অন্য 5টা আরো স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়েছি। কিন্তু ঘোড়াটা যে হাঁপাবে, এটা অবধারিত। তাহলে আমরা যদি একটু সুস্থ থাকি, যেমন বললাম এই ডায়াবেটিস রিভার্সাল বা রেমিশনের গল্প, আমি যদি সেই মতো করে বোঝাটা কিছু দিনের জন্য কমিয়ে নিতে পারি, তাহলে ওদের হাঁপিয়ে যাওয়াটা আমি একটু কমিয়ে দেবো। আর একটা জিনিস যে অনেকেই বলে যে মোটা হয়ে যাওয়ার জন্য, যে আমি তো কিছুই খাই না, তা সত্ত্বেও আমার কিন্তু শরীর থেকে চর্বিটা কিছুতেই কমছে না, এরকম একটা কমন স্টেটমেন্ট। হ্যাঁ, ওই ব্যাপারে তুমি কিছু বলো। এটা স্যার দুটো দিক আছে। একটা হচ্ছে এই কথাটার মধ্যে সত্যি সত্যতা আছে, which is in maybe 5% of the people who are saying this, আর 95% ক্ষেত্রে গল্পটা একটু অন্যরকম। মনে করুন আপনারা দুজন পাশাপাশি খেতে বসেছেন, আপনি এক বাটিতে 100 গ্রাম আলু সেদ্ধ নিয়ে খেতে বসেছেন, আর উনি 50 গ্রাম আলু ভাজা নিয়ে খেতে বসেছেন। উনি তো বলবেন আপনি আপনার তুলনায় তো কিছুই খাই না, কারণ আমরা যখন খাওয়াটাকে হিসেব করি তখন কোয়ান্টিটি দিয়ে হিসেব করি, কোয়ালিটি দিয়ে না। 100 গ্রাম আলু সেদ্ধ হচ্ছে 100 ক্যালোরি, 50 গ্রাম আলু ভাজা হচ্ছে 350 ক্যালোরি। কেন? আপনি 5 চামচ তেল দিয়েছেন, 1 চামচ তেল হচ্ছে 50 ক্যালোরি। তাহলে এই যে আমরা খাওয়ার হিসেবটা করি যে আমি না খেয়ে মোটা, সেটা হচ্ছে পরিমাণে আমি কম খাই, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে খাবারটা কখন খাচ্ছি। এটা এখন সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে আপনি একই পরিমাণ খাবার যদি সকালবেলা জল খাবারে খান
আর একই পরিমাণ খাবার যদি রাত্রিবেলা 8টার সময় 9টার সময় খান, তাহলে আপনার গায়ে লাগবে বেশি যদি রাতে খান। আমাদের ভগবান এমন করেই তৈরি করেছিল যে দিনের বেলা উঠে খাওয়ার কথা ছিল, আর সন্ধ্যেবেলার পর খাওয়ার কথাই ছিল না। আলো জ্বেলে টিউবলাইট জ্বেলে তো খাওয়ার কথা ছিল না। সো দ্য বডি ওয়ার্কস ইন সাচ আ ওয়ে যে আপনি এক নম্বর কত ক্যালোরি খাচ্ছেন, কখন খাচ্ছেন এবং কি ধরনের খাবার খাচ্ছেন, সবকটার উপরে কিন্তু আমার শরীরে চর্বি লাগবে কি লাগবে না নির্ভরশীল। এর বাইরেও কিছু কিছু জিনিস আছে যেটা আমরা হয়তো অত ভালো করে এখনো জানি না। তার মধ্যে একটা হচ্ছে গাট মাইক্রোবায়োম। সেটা হচ্ছে আমার শরীরে হয়তো এমন কিছু ব্যাকটেরিয়া আছে যাতে আমার খাওয়াটা একটা পর্যায়ে অবধি ভাঙে, তারপরে আর ভাঙে না, সেটা আমার শরীরের সাথে মিলে চলে যাবে। আরেকজনের শরীরে হয়তো এমন ব্যাকটেরিয়া আছে যে ওইটা ভাঙার পরেও মিডিয়াম এন্ড স্মল চেন ফ্যাটি অ্যাসিডগুলোকে সে মেটাবলাইজ করতে পারছে, তার ফলে সেটাও আমার শরীরে ঢুকছে। তাহলে সেটাও একটা অংশ হতে পারে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির অংশটা যদি করি সেটাও ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এই যে ধরুন 1 ঘন্টা ধরে আমরা এখানে বসে গল্প করছি, তাতে 150 ক্যালোরির মতো খরচা হচ্ছে। আমি যদি 1 ঘন্টা ছুটতাম বা সাঁতার কাটতাম, আমি কিন্তু 400 ক্যালোরি খরচা করতাম। তাহলে ওখানে তো আমার 250 ক্যালোরি তফাৎ হলো। তাহলে এই আগে যেটাকে আমরা বলতাম স্মোকিং ইজ ডেঞ্জারাস টু হেলথ, নাও আমরা বলছি সিটিং ইজ অ্যাজ ব্যাড অ্যাজ স্মোকিং। এই যে এক জায়গাতে বসেই কম্পিউটারে কাজ করতে সারাদিন, থেবড়ে গেলে আমার মেয়ে বস্তাকে দেখেছি যেটা করে একটা ল্যাপটপ নিয়ে খেলতে যায় না, তাহলে ওই পার্টটাও তো ইম্পর্টেন্ট। এবং ওই পার্টটা না উপকার নেই। একটা কি বললাম, ওজনটা কি খুব সিম্পলিফাই করলে এক অংশের ভ্যালু, একদিকে আয় একদিকে ব্যয়। আয়টা হচ্ছে আপনি যা খেলেন, আর ব্যয়টা হচ্ছে যা খরচা করলেন। তার মধ্যে আপনার মাসের শেষে সেভিংস অ্যাকাউন্টে আপনি দেখেন কত জমলো বা খরচা হলো। সেটা ছাড়াও ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর এক্সারসাইজের অন্য কিছু গুণ আছে। এই যে আমরা এতক্ষণ মাইটোকন্ড্রিয়াল ফাংশন বললাম, শরীরের মেটাবলিজম বললাম, এক্সারসাইজ করলে কিন্তু সেই জিনিসগুলোরও উন্নতি হয়। সেই উন্নতিগুলো ডাইরেক্টলি ওজন না কমালেও ইট মেক্স ইউ ফিল বেটার অ্যান্ড ইউর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস পারহ্যাপস ইভেন মোর। তাই অনেক কিছুই আছে, ব্যাপারটা খুব সহজ নয়, কিন্তু এই যে কিছুই খাই না সেইটা বোধহয় ঠিক না। আর একাধিক মানুষের জন্য আমার ডায়াবেটিসের কাছে ছুটে যায় যে আমার একটা খাদ্য তালিকা দাও, সেটা কিন্তু এই খাতার মধ্যেই পড়ে থাকে। আর সেই খাদ্য তালিকাটা অনেকটা একটা আর্মি ব্যারাকের রেজিমের মতো। সকালবেলা 2খানা ক্রিম কেক আর বিস্কিট, হঠাৎ করে ক্রিম কেক আর বিস্কিট কেন এত প্রচলিত হয়ে গেল, এত পপুলার হয়ে গেল আমি তাও জানি না। আমি খালি একটাই উপদেশ দেব যে আপনারা আজকে সবাই বাড়ি ফিরে গিয়ে হিসেব করুন যে সারা মাসে তেল, ঘি আর মাখন আপনারা কতটা কেনেন বা খরচা করেন। তাহলে যতজন ব্যক্তির রান্না হচ্ছে সেটাকে 2 দিয়ে ভাগ করুন। তাহলে 5 জনের পরিবার হলে 2.5 কেজি, 4 জনের পরিবার হলে 2 কেজি বা 2 লিটার। এবং এই তেলটা হচ্ছে সারা মাসের তেলের হিসেব ওই সংসারের জন্য। কেন না, একজন সুস্থ মানুষের জন্য 1/2 লিটারের বেশি তেল খরচা করবেন না সারা মাসে। সেটা বাড়িতে যে রান্না হচ্ছে সেই রান্নাটা, সুইগি জোম্যাটোতে যে খাবারটা আসছে তার তেলের হিসেবটা, অফিসে গিয়ে যে রোলটা খাচ্ছেন তার তেলের হিসেবটা, 3 দিন যে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন তার তেলের হিসেবটা। তাহলে এইটার মধ্যে না হবে। তারপর লাল তেল খেলেন, সবুজ তেল খেলেন, সাদা তেল খেলেন। কারণ সবাই এসে বলে আমি সাদা তেল খাই, অ্যাজ যেন সাদা তেল খেয়ে 20 টাকা কমান বেশ আর কিছুই থাকবে না। এইটা 1 নম্বর। যারা নিজেরা রান্না করেন তাদের আর অন্য কাউকে দোষ দেওয়ার নেই, কারণ আপনি নিজে তেল বেশি খরচা করছেন। কাজের লোকদের ক্ষেত্রে আমি যেটা বলি, বাড়িতে আগে হিসেব করে বললাম আমরা 4 লিটারের বা 3 লিটারের খাওয়ার কথা হচ্ছে এখন 7 লিটার। কারণ কাজের লোক সবসময় বেশি তেল দিয়ে রান্না করে দুটো কারণে, কারণ তার 3টে বাড়িতে কাজ আছে, সাটাসাট রান্না হয়ে যায় বেশি তেল দিলে। আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যেটা টেস্টি হয়, তাহলে বাবু বলেন যে খেতে ভালো পাইনি, তাই তাকে বলি যে 3 মাস সারা মাসে এখন 4 লিটার খরচা করছিস, 2 লিটারের রান্না করতে পারলে মাসের শেষে 2 লিটার তেল তো ওটা তো ইনসেন্ট, তাহলে সে কথা শুনবে না। আর দ্বিতীয় কথা, রান্নার ধরন বদল করবে। ওই যে উনি আলু ভাজা খেতে বসেছিলেন, এই আলুটাকে যদি আগে সেদ্ধ করতাম দিয়ে ভাজতাম কম তেল লাগতো। আমার মাও যে জিনিসটা করতে চায় না সেটা হচ্ছে ননস্টিক বার করতে চায় না, কেননা স্ক্র্যাচ করেছে। দয়া করে সেটা বার করুন, সেটাতে রান্না করুন, ননস্টিকটাকে ফেলে দিন আর একটা নতুন কিনুন, কারণ নিজের শরীরটা ইজ রিপ্লেসেবল। আর যে ধরনের খাবার খাচ্ছে, আলু ভাজা যেমন বললাম, বেগুন ভাজা খাবার দরকার নেই, বেগুন পোড়া খান, বেগুন শাঁকা খান, রান্নার ধরন বদল করুন।
তেল খাওয়াটা কমান, অন্য আর যা করছেন করুন। মনে রাখবেন আপনি দুটো কারণে খান, একটা হচ্ছে পেট ভরে, একটা হচ্ছে মন ভরে। পেট ভরাটা কম্প্রোমাইজ করা যাবে না, কারণ সেই ডায়েট কখনোই আপনি মানতে পারবেন না ইন দ্য লং রান। খিদে পাবে এবং ওটা ওই 2.5 সপ্তাহ, জানুয়ারি মাসের 1ম তারিখে যে রেজলিউশন আছে 15 তারিখের মধ্যে শেষ। তাহলে লো ক্যালোরি হাই ভলিউম ফুড দিয়ে পেট ভরা, অর্থাৎ যে জিনিসগুলোতে ক্যালোরি কম কিন্তু বেশ অনেকখানি পেট ভরবে, সেটা শাকসবজি পাতা হতে পারে, আর তেলের অংশটা কমান, অন্য জিনিসগুলো প্রায়োরিটি লিস্টে অনেকটা কম। আমি আরেকটা প্রশ্ন সুযোগে বলছি, জিজ্ঞেস করছি যে এখন আবার এই সেই মানে সোশ্যাল মিডিয়াতে খুব চলতি যে জিনিসটা সেটা হচ্ছে সুপার ফুড। যে সুপার ফুড যদি খাও তাহলে তোমার সমস্ত শরীরের রোগ টোগ সেরে যাবে, ওই সমস্ত যদি কিছু বলে দেওয়া যাবে। স্যার যদি সোশ্যাল মিডিয়া দেখি, একটা হচ্ছে সুপার ফুড, কিছু সাপ্লিমেন্টস এসছে, এক গাদা ভিটামিনের লিস্ট। অ্যাকচুয়ালি সায়েন্সে কিন্তু এগুলো কোনোটা রিলেভেন্ট, মানে ইনফ্যাক্ট টেকিং এক্সেসিভ মাল্টিভিটামিন, কিছুদিন আগে যে আমাদের একটা পেপার বেরিয়েছে মডার্নিটি বেড়ে গেছে। আর 3 নম্বর যেটা আপনি বললেন না, সেটা হচ্ছে আমাদের দেশের এই ট্র্যাডিশনাল জিনিসপত্রের বাইরের জিনিস, রামদেব বাবার ওষুধ, অমুক সৌরভ গাঙ্গুলি বিজ্ঞাপন দিচ্ছে সোনা চাঁদি চামানপ্রাশ, এইগুলোতে হেভি মেটালস থাকে। আপনি স্যার নিশ্চয়ই দেখেন যে লিভার ফেলিয়ার নিয়ে পেশেন্ট এসছে, আমরা দেখি রেনাল ফেলিয়ার নিয়ে পেশেন্ট এসছে, এবং এই যে সবার মগজ ধোলাই হয়ে গেছে যে আয়ুর্বেদ মানে কোনো সাইড এফেক্ট নেই। একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, তার মধ্যে 500টা জিনিস আছে, তার একটা জিনিসের হয়তো উপকারিতা আছে। তখন আমরা কি করি, সেটাকে আলাদা করে একটা সায়েন্টিফিক স্টাডি করে এটার এতটা অবধি খাওয়া ভালো আর এর বাইরেগুলো ভালো না। প্রতিটা জিনিস যা আমরা খাচ্ছি তার যদি উপকার থাকতে পারে তাহলে তার অপকারিতা আছে। সো দেয়ার হ্যাজ টু বি কন্ট্রোলড সায়েন্টিফিক স্টাডিজ অফ আয়ুর্বেদিক প্রোডাক্টস। সেটাকে বলার আগে এটা ভালো না বললো, কিন্তু যেরকম ভাবে মগজ দোলাই হয়ে এই চিকিৎসাটা চলছে, সেগুলো যতটা কম করতে পারেন আমার মনে হয় ততটা ভালো। ওনাকে জিজ্ঞেস করেছি যে ফ্যাটি লিভারের সঙ্গে অ্যালকোহলের কি সম্বন্ধ, অ্যালকোহল কি সাবজেক্ট। আমার বললেন যে যতই ফ্যাটি লিভার বলো, তোমাকে অ্যালকোহল সম্বন্ধে একটু আলোচনা করা দরকার। আমি কথা প্রসঙ্গে স্যার আমাকে বলে আমি কিছু রিসেন্ট লিটারেচার দেখলাম, তাকে গিয়ে দেখলাম যে এখন যেন দাঁড়াচ্ছে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স হচ্ছে 30% অফ দি পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ফ্যাটি লিভার, মানে আমাদের এই নন অ্যালকোহলিক তথাকথিত এখন যেটাকে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার বলে। তো আরো মজার কথা হচ্ছে দেখা গেল যে এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা আমাদের দেশে বেশ বেশি, ইউএসএতেও বেশি, এখন তো দেখলাম আমি যে ওয়েস্টার্ন ইউরোপে একটু কম 28%, আর সব থেকে বেশি হচ্ছে ল্যাটিনোতে প্রায় 44% এরকম। এইবারে এই পরিপ্রেক্ষিতে যদি দেখি, দেখা গেল যে গ্লোবাল পপুলেশনের 3.5%, মানে সেটা প্রচুর। আমাদের দেশেই যদি 100 কোটি লোক থাকে তার 3.5% হচ্ছে ওই রকম ধরে নিতে হবে যে 100-3.5 কোটি, তারা এই অ্যালকোহলিক লিভার ডিজিজে পড়ে গ্লোবালি 3.5%। এবং এদের যদি ফলো আপ করা হয় দেখা গেছে 50% উইল ডাই উইদিন 5 years। এবং ডেনমার্কে কিছুদিন আগে একটা স্টাডি করেছিল, 17 বছর ধরে ওরা ফলো আপ করেছে, দেখেছে যাদেরই অ্যালকোহলিক লিভার ডিজিজ আসে তাদেরই কিন্তু দেখা গেছে যে তাদের মধ্যে প্রায় 2/3 সিরোসিস থাকে, সবসময় ম্যানিফেস্টেড হয় না, এবং বেশিরভাগ লোক মানে 60% উইল ডাই উইদিন 5 years। সুতরাং এটা খুব মেজর প্রবলেম। বোথ ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ এবং এতে মানে টাইম টু অ্যাক্ট নাও এই বলে দিয়েছে। তাতে তার কারণটাই হচ্ছে যেটা তো খানিকটা পাবলিক পলিসির ব্যাপার। আপনি যদি WHO ইয়ে দেখেন যে হাউ টু কন্ট্রোল, তার প্রথমেই বলা হয়েছে হচ্ছে পলিসি, মানে রেভিনিউ জেনারেশন, কনজাম্পশন এবং মানুষের কনজাম্পশন। দেখা গেছে যে কনজাম্পশন কিন্তু রিসেন্টলি বেড়ে গেছে 3টে ডেভেলপিং কান্ট্রিতে। ডেভেলপিং বলবো চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম।
এখন আমরা প্রায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে বেশি অ্যালকোহল কনজিউম করা হয় এই তিনটে বড় দেশে, মানে বিশেষ করে চায়না, ইন্ডিয়ার পপুলেশন ধরে তো অনেক হয়ে গেল। আর এর একটাই কথা আমি বলবো, যেটা আমরা ভাবি যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন, সেদিনই আমার একজন ডাক্তার পেরেন্টস আমার কাছে বলে যে আমার ছেলে হয়ে গেছে, লিভারটা কেমন আছে আপনি একটু দেখুন তো। তখন অনেক খুব ভালো করে কথাটা বলে আমি তাকে বুঝিয়ে বললাম, আপনার প্রথমে না যেতে হবে, এটাকে বলা হয় অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার। সেটা কিন্তু অ্যালকোহলিক লিভার ডিজিজের কাউন্টারপার্ট। মানে তার যদি আমি ওই ক্রেভিং অ্যালকোহল ড্রিঙ্কিং হ্যাবিটকে আমি না কমাতে পারি, আমার কোনো ক্ষমতা নেই তাকে ওষুধ দিয়ে আমি তার অ্যালকোহলিক লিভার ডিজিজ ভালো করতে পারবো। সুতরাং আমার মনে হয় 1 নম্বর হচ্ছে নলেজ, এটা যে হয় সেটা জানা। দ্বিতীয় কথা, যাকেই আমরা ভাবছি যেটাকে বলে যে রিস্ক ড্রিঙ্কিং বা হ্যাজার্ডাস ড্রিঙ্কিং, যেসব লোক করে তার আত্মীয় স্বজন, তার ফ্যামিলি শুড লুক আফটার ইট। এবং ফার্স্ট স্টেপটা হবে কিন্তু ওই অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার, মানে তাদের কিন্তু এখন অনেক ওষুধও বেরিয়ে গেছে, যে শুড গো টু এ সাইকিয়াট্রিস্ট, এবং কিছু কিছু ফার্মাকোথেরাপি বেরিয়ে গেছে যেগুলো দেওয়া হয় যাতে এই অ্যালকোহল ক্রেভিংটা চলে যায়। সুতরাং এটাকে যদি আমরা না করতে পারি, শুধু যে তার অ্যালকোহল খেয়ে তার সিরোসিস হচ্ছে কিনা মাঝে মাঝে দেখা, বা তাকে একটা ভুলভাল ওষুধ দেওয়া, এর কিন্তু কোনো রোল নেই। তা আমি স্ট্রেস করতে চাইবো যে অ্যালকোহল, সত্যি কথা বলতে কি আগে বলা হতো যে একটু রেড ওয়াইন খেলে খুব ভালো হার্টের পক্ষে, একটু গ্রিন ওয়াইন খেলে এটা হার্টের পক্ষে ভালো, লিভারের পক্ষে ভালো, ওরকম কিন্তু কিছু নেই। এবং এনি অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইজ অ্যাকচুয়ালি ডেট্রিমেন্টাল টু ইয়োর লিভার, এটা সম্বন্ধে কোনো সন্দেহই নেই। এনি অ্যামাউন্ট, যদিও ওয়েস্টার্ন ইয়েতে বলা হয় যে মেয়েদের 20 গ্রাম পার ডে আর ছেলেদের 30 গ্রাম, মানে স্মল পেগ ইজ প্রবাবলি দ্য লিমিট অফ অ্যালকোহল। মানে 1 পেগ ছোট হুইস্কি আপনি প্রত্যেক দিন খেলেও আপনার শরীর খারাপ হবে না, এটা ওয়েস্টার্ন ডেফিনিশন। কিন্তু সাইন্টিফিক্যালি ইট হ্যাজ বিন শোন যে ওইটুকুতেও ক্ষতি হতে পারে, এবং যাদের কোনো প্রকার লিভার ডিজিজ আছে, তার হেপাটাইটিস সি, বি, ডায়াবেটিস, ফ্যাটি লিভার যাই থাকুক, ওই অল্প অল্প অ্যালকোহল খেলেও ডেফিনেটলি দেয়ার উইল বি ডিক্লাইন ইন লিভার ফাংশন। মানে আমি অ্যালকোহলটা না বন্ধ করতে পারলে অ্যালকোহলিক লিভার ডিজিজের চিকিৎসা কিন্তু কিছু নেই, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর লাস্টলি অ্যালকোহল প্রসঙ্গে আরেকটা জিনিসও আমি দেখলাম, যেটা আমার খুব অবাক লাগলো, যে দেখা যায় যে ইউএসএতে এখন প্রায় বছরে 9000 ট্রান্সপ্লান্ট হয়, তার 1/3 মানে 3000 ইজ ফ্রম অ্যালকোহল। আর যদি 25 বছর আগে দেখা যায় তখন ওটা ছিল 10%, এখন সেটা হয়ে গেছে 1/3 মানে 33%। ইউএসএর মতো দেশেও 1995 সালে 2000 ট্রান্সপ্লান্ট হতো কি 3000, এরকম 3000-এর মতো হতো, তাতে দেখা গেছে 20% ছিল অ্যালকোহলিজম থেকে। সেইটা 2022 সালে দেখা যাচ্ছে 9000 ট্রান্সপ্লান্ট হয় ওদের 1 বছরে, তার 30% হচ্ছে ফ্রম অ্যালকোহলিক লিভার ডিজিজ। তার মানে ইটস এ স্যাড কেস। তার কারণ ট্রান্সপ্লান্ট করার পরেও এই সব পেশেন্টরা কিন্তু দে গো ব্যাক টু ড্রিঙ্কিং। তার মানে আমাকে এটা একটা এমন প্রবলেম, মানে এখানে হেলথ পলিসির ব্যাপারটাও যেহেতু আছে, আপনি কতটা প্রমোট করবেন, কতটা ট্যাক্স নেবেন, রিনিউ জেনারেশন কি হবে, ইটস ভেরি কমপ্লিকেটেড সোশ্যাল ইস্যু। স্যার আমি বলছিলেন আমরা ঠিক আছে অ্যালকোহল সম্বন্ধে একটুখানি কারেন্ট থিঙ্কিং গুলো জানা দরকার। বেশ, আমি ওই ড্রিঙ্কিং এর ব্যাপার নিয়ে একটুখানি বলে লাস্ট প্রশ্নটা, যে অনেক সোশ্যাল বিহেভিয়ার হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ইনফ্লুয়েন্সার। তো এখন চায়ের সঙ্গে একটা কফির সবসময় একটা প্রতিযোগিতা ছিল কোনটা বেটার বেভারেজ। এবারে কফি নিয়ে খুব আলোড়ন চলছে এবং কফি চাকে প্রায় হারিয়ে দিয়েছে। তো কফি ড্রিঙ্কিং সম্বন্ধে যদি কিছু বলো, ইজ ইট বেনিফিশিয়াল? কফি ড্রিঙ্কিং মানে এটা একটা, প্রথম কথা এটা একটা খানিকটা মিথ, কিন্তু there are some studies which show that black coffee only 2 cups a day protects your liver. এখন এইগুলি হচ্ছে কি সব অ্যাসোসিয়েশন, কজালিটি তো নেই, যারা 2 কফি ড্রিঙ্ক করেছে তারা বেশি দিন বাঁচে। আচ্ছা, এটা তো একটা অ্যাসোসিয়েশন, মানে এটা একটা রং ওয়ে অফ লুকিং অ্যাট থিংস। আমার মনে হয় সেই জন্য এটা একটা মানে কোট
glass of coffee might protect you, কিন্তু আমি এটাকে আর কি ওই লেভেলেই রাখতে চাই। সুজয়, তোমার কোনো মত আছে? যে কথাটা স্যার বললেন সেটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কফি। সাধারণ বাঙালি কিন্তু ব্ল্যাক কফি খায় না, সে বেশ একটু ভালো করে ঘন করে বলি প্রথম যে ডায়েটারি প্রিন্সিপাল একটাই আমি বলবো, সেটা হচ্ছে বলা হয়েছে হাইপোক্যালোরিক ডায়েট। মানে আপনি যে ডায়েটই খান, হাজার রকম ডায়েট, কিটোজেনিক ডায়েট, ডায়েট নানা রকম আছে, কিন্তু আপনি যতটা খাচ্ছেন তার থেকে 500 ক্যালোরি আপনাকে কম করতে হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনার প্রোটিনটাকে আপনি কখনো চেষ্টা করবেন যাতে কমে না যায় শরীরে। আর যতগুলি ডায়েটের মধ্যে আমরা কমনলি দেখি, যেমন একটা ডায়েট আমি বলবো যে সবসময় পরিত্যাজ্য, সেটা হচ্ছে ফ্রুক্টোজ ড্রিঙ্ক। মানে এই যে যত আমাদের যে ফিজি ড্রিঙ্কগুলো আছে, এটা আমাদের তো খাওয়া এক সময় অভ্যেস হয়ে গিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে রিসার্চ থেকে যে ফ্রাক্টোজ ইটসেলফ যে আমরা খাই, তাতে যে সরাসরি লিভার ড্যামেজ হয়। এই জিনিসগুলো অ্যাভয়েড করলে মোটামুটি নর্মাল বাঙালি ডায়েট কিন্তু চলতে পারে। আমি বলবো 500 ক্যালোরি কমাতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, প্রোটিনটাকে মাথায় রাখতে হবে, আর বাকি আমাদের সাধারণ খাদ্যাভ্যাসের মধ্যে কিছু নেই। একটাই শুধু, এটা আমাদের জেনারেশন নয়, ইয়াং জেনারেশনের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাভয়েড ফাস্ট ফুড। এটা কিন্তু আমরা কিছুতেই আমার মনে হয় আমরা ঠেকাতে পারছি না এবং পারবো না। ওই যে বললেন, কেউ বললো ছোটবেলা থেকেই আমার নাতনি বেশ মানে গোলগাল হয়ে গেল, একটা বার্গার তো অর্ডার দিয়ে দিচ্ছে আজকাল নিজেরাই ফোন থেকে, সেটা খেয়েও ফেললো। সো এইটা কিন্তু মারাত্মক একটা ব্যাধি হতে পারে। আপনি কি প্রথমটা শুনেছিলেন? আমি বলেছিলাম যে 5% অফ লিভার সেলস পর্যন্ত নর্মাল, তার বেশি হলে ফ্যাটি লিভার বলছেন। এবারে ফ্যাটি লিভার যখন আমরা আলট্রাসাউন্ড বলছে আমাদের যে ফ্যাটি লিভার, প্রথমটা গ্রেড 1, এগুলো আরবিট্রারি, মানে তার কি বলবো, খানিকটা অপারেটর ডিপেন্ডেন্ট। উনি মনে করছেন এটা একটু হোয়াইট হয়ে গেল, এবার বললো লিভারটা, তখন তাকে বলা হয় গ্রেড 1। কিন্তু এটা খুব রেলেভেন্ট নয়। একটা শুধু মনে রাখতে হবে, যখন আলট্রাসাউন্ডে ফ্যাটি লিভার বলছে তখন 5% বলেছিলাম, তার মিনিমাম 15 থেকে 20% ফ্যাট কিন্তু আছে। তার আগে আলট্রাসাউন্ড ধরতে পারে না, তার মানে 5% থেকে ডিজিজ শুরু, আপনি ধরছেন দিয়ে 20%। আর এইগুলো আপনার ফ্যাট এস্টিমেশন আরও অনেক মেথড আছে। মোস্ট রিলায়েবল যেটা, সেটা ওই যে বললাম এমআরআই করে PDF দেখা যায়, সেগুলো ফর রিসার্চ রাখা হয়েছে। সুতরাং এটা নিয়ে চিন্তা নেই, কিন্তু মাথায় রাখতে হবে এটা যখন ফ্যাটি লিভার বলছে তার আমার 20% ফ্যাট আছে। আর্লি 40s, হ্যাঁ, মানে হতে তো পারি, ছোট থেকেই হচ্ছে এখন। মানে একটা ফ্যাটি লিভারের ছোট্ট করে আমি একটাই বলতে পারি যে ন্যাচারাল হিস্ট্রিটা হচ্ছে যে যদি এটা ডিজিজটা আনচেকড প্রোগ্রেস করে 20 বছর লাগবে টু রিচ সিরোসিস। মানে মোটামুটি 20 বছর ধরে যদি এই অত্যাচারগুলো চলতে থাকে, তাহলে 60 বছরে তার সিরোসিস হতে পারে। কিন্তু সিম্পল যে ফ্যাটি লিভার, মানে যারা অন্য কিছু নেই, তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিজিজ কিছু হবে না। কিন্তু যদি ফ্যাটি লিভারের সঙ্গে আমরা বলি একটা কথা, স্টিয়াটো হেপাটাইটিস, মানে একটু ইনফ্লামেশন হচ্ছে, একটু ফাইব্রোসিস হচ্ছে, সেক্ষেত্রে এটা 10 বছর। তার মানে আপনি ধরে নিন তা ফ্যাটি লিভার থাকলে 10 থেকে 20 বছরের মধ্যে একটা ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। সেটা টেস্ট করে দেখা যায়, তাতে কোনো অসুবিধা নেই। রিভার্স হচ্ছে, হ্যাঁ, রিভার্সালটাই তো এতক্ষণ প্রশ্ন হলো। ডায়েট, স্যার যেরকম বললেন, ডায়েটটা সব থেকে ইম্পর্টেন্ট, আর এক্সারসাইজ। ক্যালোরিটা বার্ন করতে হবে আপনাকে, ওজনটা কমাতে হবে, যেরকম সেটাও উনি বলে দিয়েছেন যে সপ্তাহে আমরা বলি যে মোটামুটি ওই 500 গ্রাম বা 1 পাউন্ড, 1 পাউন্ড পার, মানে ওই মোটামুটি 2 কেজি পার, 500 গ্রাম, সেটা তো আছে। তাহলে ওজনটা যদি আপনি কমাতে পারেন, তাহলে আপনার কিন্তু ফ্যাটি লিভারের যেটা দেখা গেছে, এটা স্টাডিতেই, আপনি যদি ধরুন আজকে আপনার বডি ওয়েট হচ্ছে 95 কেজি, এরকম আমরা প্রায় দেখি। আমি তাকে বলি যে 9.5 কেজি আপনাকে কমাতে হবে। 9.5 কেজি কমানোর জন্য আপনি 6 মাসই সময় নিন, তাহলে মানে স্টাডিজ হ্যাভ শোন
যে আপনার খুব চান্স হচ্ছে যে ফ্যাটটা কমাতে গেলে আমাকে 5% কমাতে হয়, ইনফ্লামেশন কমালে 7% কমাতে হয়, এমনকি সিরোসিস পর্যায়ে ফাইব্রোসিসে পৌঁছলেও 10% ওয়েট লস যদি আপনি করতে পারেন তাহলে আপনার ওটা রিভার্সেবল। সেই জন্যেই ডায়েট এবং এক্সারসাইজ, ওষুধের পেছনে দৌড়ানোর কোনো মানে নেই। ওষুধ একমাত্র অ্যাডভান্স লিভার ডিজিজ হলেই দেওয়া হয়, বাকিগুলো কিন্তু দরকার।